আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা নিন। জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার। আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। দর্শক, আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, 12ই জানুয়ারি শুরু হলো দশম সরকারের যাত্রা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরপর দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। গঠিত হয়েছে 48 সদস্যের নতুন মন্ত্রিসভা। এই মন্ত্রিসভায় কি লক্ষণীয় দিক হচ্ছে, বিগত 5 বছরে ডক্টর হাসান মাহমুদ সহ কিছু কিছু মন্ত্রী যারা সম্পদের পাহাড় গড়েছিলেন, যারা সম্পদ লুণ্ঠন করেছিলেন, এরকম অনেক মন্ত্রীকেই পুনর্বার আর নেওয়া হয়নি। সাধারণ মানুষ কি মনে করেন, এই যে সরকার গঠিত হলো আজ? নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের পক্ষের একটা সরকার, এবং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো এটা ইউনিক। যদিও নির্বাচনে একটা বড় দল আসে নাই, আর বিতর্কিত মন্ত্রীদের বাদ দেওয়া হয়, সেটার জন্য প্রধানমন্ত্রী নিশ্চয়ই ধন্যবাদ। আরও যেহেতু ইলেকশনটা বিতর্কিত হয়ে গেছে, যেটা হওয়ার তো হয়ে গেছে আর কি। এখন যেহেতু নতুন মন্ত্রিসভা গঠন করা হলো, আমার আশা থাকবে যে এই নতুন মন্ত্রিসভা সুষ্ঠু সুন্দরভাবে বিরোধী দলের সাথে একটা মিটিং করে একটা নির্বাচন সুষ্ঠুভাবে করা যায় আর কি। এই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা উচিত। কেওয়াজ তো রয়েই গেল, এই কেওয়াজটা আর হইল না, ঠিক মতো হইল না। এখন কেওয়াজ যখন রয়ে গেছে, আবার নির্বাচন করতে হবে, তাহলে যদি দেশে শান্তি ফিরে আয়। দুই নেত্রী এক না হওয়া পর্যন্ত এই দেশে আর শান্তি আসবে না। এইভাবে সরকার গঠন করলে কেউ মানবে না, কেউ চলবে না, আবার নির্বাচন হোক, এটি আমরা চাই। এখানে নির্বাচন হয়েছে কিনা এটা আমার মনে হয় না, কারণ আমরা যেহেতু আমরা নিজেরা ভোট কেন্দ্রে ভোট দিতে পারি নাই, তাদের একটা মানে নাটকের ড্রামার মতন হয়ে গেছে। আর বর্তমান যে মন্ত্রিসভা তৈরি করছে বা আগের পুরনো মন্ত্রী চেঞ্জ করছে, এটা মানে একই জিনিসই, তারা পাল্টাপাল্টি করছে, কারণ এটা কোনো যাচ্ছে কম না। শেখ হাসিনা বর্তমানে প্রায় 2 কোটি নতুন প্রজন্মের ভোটারকে ভোট দেওয়ার থেকে বিরত রেখে তাদের সাথে করছে। এবং আমি মনে করি যে খালেদা হাসিনা একটা ঐক্যমত বসে সাধারণ জনগণকে মূল্যায়ন করতে হবে। 154টা আসনে তারা কোনো ভোট না করেই তারা চলে আসছে। সুতরাং তাদেরকে বলা যাচ্ছে যে তারা কোনো তাদের মানে নির্বাচনই হয় নাই ওই সমস্ত পোস্টে। সুতরাং তারা নির্বাচনটাই অবৈধ। 10%-এর মতো ভোট পড়েছে। তো 50%-এর নিচে যদি ভোট পড়ে, সেই ভোট গ্রহণযোগ্য নয়। সুতরাং এদেশে মিড টার্ম নির্বাচন প্রয়োজন। আমার মনে হয় দেশটাকে এরা সুন্দর করে চালাবে, সবাই অভিজ্ঞ যারা আছে পুরানো। এখন যেগুলো সমস্যা আছে সবাই বসে সমাধানও করবে, এবং বিরোধী দলকে বিএনপিকে আগায় আসতে হবে, সুন্দর করে দেশবাসীকে বুঝাইতে হবে, আবার নির্বাচন চাই। আজকে যে সরকার শপথ নিচ্ছে সেটা হচ্ছে অবৈধ সরকার, যেখানে জনগণের ম্যান্ডেট নিয়ে আসে না, তারা নিজেরা জোর করে ক্ষমতায় বসে আছে, সবকিছু জোর করে করতেছে। এটা জনগণের, আমার ভোট আমি দিতে পারি না, তাহলে কিসের ভোট হলো? একটা অবৈধ সরকার, যেখানে আপনার 90% লোকের কোনো পার্টিসিপেট নাই, তো সেটা কিভাবে সরকার? সেটা তো স্বৈরাচারের চেয়ে খারাপ। আমি বলতে একটা স্বৈরাচারের কিছু থাকে, কিন্তু এই মানে এই সরকারের কোনো স্বৈরাচারের চেয়ে অধম যেটা বলে এই সরকার হলো তাই। জনগণ এই ইলেকশনটাকে অ্যাকসেপ্ট করে নাই, আন্তর্জাতিকভাবে ওই ইলেকশনটা অ্যাকসেপ্টেড হয় নাই। অনলি ইন্ডিয়া, ভারত এবং রাশিয়া এই ইলেকশনটাকে মানে এই সরকারকে বলছে ওকে ওকে নো প্রবলেম। দুইটা দল, আওয়ামী লীগ এবং বিএনপি, দুই নেত্রীর বসা উচিত। যে নির্বাচনটাকে আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা দেয় নাই, সেই দুর্বল সরকারটা আন্তর্জাতিকভাবে কিভাবে বিভিন্ন যে চুক্তিগুলো আছে, বর্তমান মন্ত্রিপরিষদে আন্তর্জাতিকভাবে কোনো চুক্তি করতে গেলেই পশ্চিমা দেশগুলো আমাদের দেশের সাথে কোনো চুক্তি করবে না। তাদের কথা যদি 40% ভোটও পড়ে, তাও 60% মানুষ দেশের ভোটের বাইরে রয়ে গেল। যেখানে 90% লোক চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন, বাট 90%-এর কোনো ভ্যালু এখানে দেওয়া হয়নি। আজকে যারা শপথ নিতেছেন, বাট একটা বলবো যে এটা জবরদস্তি হিসাবে তারা নিতেছে। তারা জনগণের কোনো মেন্টাল নিয়ে তারা ভোট নিয়ে এখানে আসেনি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে জনমতের যে প্রতিফলন হওয়ার কথা ছিল, সেই প্রতিফলনটি হয়নি। যেই ভোটের যেই জনমত, তার থেকে যে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারের পক্ষে এই 16 কোটি মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেটি পূরণ করা সম্ভব নয়।
পাশাপাশি আমরা একজন স্বৈর শাসকের নির্মম পরিণতি দেখছি। তার নাম হুসেইন মোহাম্মদ এরশাদ। 9 বছর যিনি এই দেশকে কঠোরভাবে চালিয়েছেন, তিনি এখন, তার কথা এখন কেউই শোনে না। তিনি এখন গুমে গুমে কাঁদেন। সাম্প্রতিক সময়ে গোপনে স্পিকারের কাছে শপথ নিতে এসেও তিনি বসে বসে কেঁদেছেন। এই যে স্বৈর শাসক একনায়ক হুসেইন মোহাম্মদ এরশাদের এই যে পরিণতি, বর্তমান যে পরিণতি, সাধারণ মানুষ কিভাবে দেখেন? আসলে যুগে যুগে সব স্বৈরাচারেরই কিন্তু একই অবস্থা হয়েছে। একটা স্টেজে তাদের এই যে পাপের, তাদের যে কার্যকলাপের এটা খেসারত তাকে দিতে হবে, একদিন না একদিন দিতে হবে। সেটা ঠিক সেই জিনিসটাই এখন এরশাদের রয়েছে। কিছু কিছু জিনিস আছে সংজ্ঞায় পড়ে না। আর ইংরেজিতে একটা কথা আছে ইডিওপ্যাথিক রিজন, যে ইট ইজ এ রিজন হুইচ হ্যাভ নো রিজন। এরশাদের এই পরিণতির কারণ হচ্ছে তার নিজস্ব কোনো সত্তা নাই। এটা তার কৃতকর্মের ফল। সে অতীতের কৃতকর্মের জন্য আজকে তার এই পরিণতি, এটা আমার বিশ্লেষণ আর কি। আর সে যে আজকে যে শপথটা নিয়েছে, তার উচিত ছিল তার শেষ বয়সে শপথ না নিয়ে তার জেলখানায় যাওয়া। তাইলে আজকে এই 16 কোটি মানুষকে সে মুক্তি দিতে পারত। জেনারেল এরশাদ সামরিক ষড়যন্ত্র হিসাবে দেশ পরিচালনা করেছেন কত, এরপরে বর্তমানে তিনি গণতান্ত্রিক ষড়যন্ত্রকে সহযোগিতা করেছেন। এরশাদের এখন বাঁচা নিয়ে টানাটানি, বুঝছেন, যে আমি এই দলে গেলে বাঁচবো না ওই দলে গেলে বাঁচবো। বাঘের মতো একদিন বাঁচা ভালো, চোরের মতো না বাইসা। তার প্রতি মানুষের আস্থা নাই, বিশ্বাস নাই। তিনি এই কলঙ্কজনক রাজনীতিতে তিনি সর্বশেষ এসে শপথ নিয়ে তিনি আরো কলঙ্ক রচনা করেছেন। যাকে তার স্ত্রী মূল্যায়ন করে না, তার অবস্থাটা আর কি হবে? তার নিজের স্বার্থটা নিজে ঠিকই বুঝছে। তিনি নির্বাচনে অংশগ্রহণ করছে, জনগণকে বোঝাচ্ছে সে নির্বাচনে নাই, এবং তিনি তার সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তার ম্যাডামকে। দর্শক, আপনি শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সূক্ষ্ম। দর্শক, জনতার কথা দেখুন প্রতি রবি, মঙ্গল, বুধ এবং শুক্রবার 21 পর্দায়। জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনক স্যার।